একদিকে সাগরের বিশাল জলরাশি, অন্যদিকে গহীন ম্যানগ্রোভ অরণ্য। এই দুয়ের মাঝে নির্জন বালুকাবেলায় যখন পূর্ণিমার চাঁদটা উকি দেয়, তখন তৈরি হয় এক অদ্ভুত মায়াবী পরিবেশ। বঙ্গোপসাগরে ঠিক বুকেই লুকিয়ে আছে চর কুকরিমুকরি, সোনার চর আর চর হেয়ারের মতো এমনই কিছু অপরূপ লীলাভূমি। শহরের ইট পাথরের খাঁচা থেকে বেরিয়ে প্রকৃতির এই স্বর্গে এলে দেখা মিলবে সোনালি বালুচর এবং দল বেঁধে ছুটে চলা শেয়ালের দল। দিনের বেলায় করতে পারবেন ট্রেকিং, আর সন্ধ্যা নামতেই ক্যাম্পিং, সাথে বারবিকিউ পার্টি। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব এমন এক রোমাঞ্চকর যাত্রায়, যেখানে সাগরের নোনা জল আর বনের সবুজ ঘ্রাণ মিলেমিশে একাকার। শুনব নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে আসা শিয়ালের ডাক, আর জানব জ্যোৎস্না রাতে তাঁবুতে কাটানো এক লোমহর্ষক অভিজ্ঞতার কথা। শুধু তাই নয়, ঢাকা থেকে লঞ্চে ভোলা হয়ে কিভাবে যাবেন, ট্রলার ভাড়া কত হবে, থাকা খাওয়ার খরচ থেকে শুরু করে ক্যাম্পিং আর লোকাল গাইডের নাম্বার, সব কিছুর A to Z বিস্তারিত গাইডলাইন থাকছে এই ভিডিওতে। তাই চর কুকরিমুকরি, সোনার চর আর চর হেয়ার ভ্রমণের পুরো প্ল্যান নিজে তৈরি করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আমাদের এবারের অ্যাডভেঞ্চার। আমাদের এবারে নদীপথে যাত্রা শুরু হয় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। টার্মিনালে প্রবেশের জন্য জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। যেহেতু আমাদের গন্তব্য ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট, তাই এই রুটের অন্যতম সেরা এবং বিলাসবহুল লঞ্চ MV কর্ণফুলী 12কে আমরা আমাদের যাত্রা সঙ্গী হিসেবে বেছে নিলাম। যেহেতু আমাদের 4 জনের একটা দল, তাই নদীপথের এই রাতটাকে একটু আরামদায়ক করতে এবং একসাথে আড্ডা দেওয়ার জন্য আমরা 2000 টাকা দিয়ে একটা ডাবল কেবিন বুক করে নিয়েছিলাম। তবে আপনারা যারা একটু বাজেট ট্রাভেল করতে চান, তারা অনায়াসেই ডেকের টিকিট কাটতে পারেন। ডেকের ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 500 টাকা করে। আমাদের ডাবল কেবিনটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল। রুমটা ছিমছাম, পরিপাটি আর বেশ পরিষ্কার। যেহেতু আমরা 4 জন আর ডাবল কেবিন একটা, তাই এক্সট্রাভাবে 2 জনের জন্য 2টা টিকিট আমাদের কাটতে হয়েছে। ঠিক রাত 8:20 লঞ্চের বিকট সাইরেন বাজিয়ে আমাদের লঞ্চ সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমরা লঞ্চের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। লঞ্চের ভেতরই বেশ বড় এবং সুন্দর একটি ক্যান্টিন রয়েছে, যেখানে ভাত, মাছ, মাংস থেকে শুরু করে চা, বিস্কুট, মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। তাই রাতের খাবার নিয়ে আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না, চাইলে লঞ্চ থেকেই সেরে নিতে পারেন। লঞ্চ যখন মাঝ নদীতে, আমরা 4 বন্ধু মিলে চলে গেলাম লঞ্চের একেবারে ছাদের উপর। আসলে রাতে লঞ্চ ভ্রমণের আসল মজাই হলো এই ছাদ। আর ভ্রমণের রাতটা যেন একটু বেশি স্পেশাল ছিল, কেননা সেদিন ছিল ভরা পূর্ণিমা। বিশাল নদীর বুকে চাঁদের আলো পড়ে নদীর জল যেন রূপার মতো চিকচিক করছিল। আর তার সাথে লঞ্চের ইঞ্জিন চলার একটানা শব্দ, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। নদীর ঠান্ডা বাতাস মুহূর্তেই যেন শহরের সব ক্লান্তি আর ধুলোবালি ভুলিয়ে দিল। এভাবেই নদীর বুকে আড্ডা, গল্প আর পূর্ণিমার চাঁদের আলোয় মোহাবিষ্ট হয়ে কেটে গেল আমাদের নদীপথের দারুণ একটা রাত। সকালের আলো যখন ফুটতে শুরু করলো, নদীর বুকে লঞ্চ থেকে দেখা ভোরের সেই দৃশ্যটা ছিল অবর্ণনীয়। চারিদিকে একটা মায়াবী কুয়াশা, নদীর শান্ত জল আর পাখির ডাক, সব মিলিয়ে মনের ভেতর অদ্ভুত এক প্রশান্তি কাজ করছিল। এমন সকাল দেখার জন্যই হয়তো মানুষ বারবার নদীপথে ছুটে আসে। যাই হোক, বুক ভরা শ্বাস নিয়ে যখন সেই ভোরের হাওয়া নিলাম, মনে হলো যেন নতুন করে বেঁচে উঠলাম। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি। দেখতে দেখতে সকাল 6:30।
সুন্দর একটা সকালের মিষ্টি হাওয়া গায়ে মেখে আমাদের লঞ্চ এসে ভিড়ল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাটে। সবাই ব্যাগপত্র গুছিয়ে লঞ্চ থেকে নেমে পড়লাম। লঞ্চ থেকে নেমেই ঘাটের সৌন্দর্য দেখে আমরা রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশের অন্যতম সুন্দর আর গোছানো একটি ঘাট এই বেতুয়া ঘাট। নদী ঘেঁষে এটাকে একেবারে একটা বিনোদন পার্কের আদলেই বাঁধানো হয়েছে। চমৎকার সব বসার জায়গা। বিকেলের দিকে স্থানীয় মানুষজন এসে এখানে নদীর স্নিগ্ধ বাতাস খায় আর দারুণ সময় কাটায়। চারপাশের দৃশ্য এত সুন্দর যে মন চায় অনেকটা সময় এখানেই কাটিয়ে দিই, কিন্তু আমাদের গন্তব্য তো বহু দূরে। তাই আমরা বেশি সময় নষ্ট না করে ঘাটের সৌন্দর্য উপভোগ করতে করতে চরফ্যাশন বাজারের দিকে রওনা হলাম। ঘাট থেকে চরফ্যাশন বাজার যাওয়ার জন্য জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়ায় অটো পেয়ে যাবেন আপনারা। আমরাও একটা অটোতে উঠে বসলাম। অটোতে চড়ে সকালের মিষ্টি রোদ আর ভোলার গ্রামীণ সহজ সরল পরিবেশ দেখতে দেখতে মাত্র 15 মিনিটেই আমরা পৌঁছে গেলাম চরফ্যাশন বাজারে। সারা রাত দীর্ঘ ভ্রমণের পর পেটে তখন রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে, তাই প্রথমেই বাজারের একটা ছিমছাম লোকাল হোটেলে ঢুকে পড়লাম। জনপ্রতি মাত্র 70 টাকা খরচে গরম গরম পরোটা আর ভাজি দিয়ে দারুণ একটা সকালের নাস্তা সেরে নিলাম। এই চরফ্যাশন বাজারে কিন্তু একটা বিখ্যাত জিনিস আছে, যা না দেখলে আপনার ভোলা ভ্রমণটাই অপূর্ণ থেকে যাবে, আর সেটা হলো জ্যাকব টাওয়ার। সকালের নাস্তা শেষ করেই আমরা চলে আসলাম জ্যাকব টাওয়ারের সামনে। স্থানীয় একজন সাবেক এমপির উদ্যোগে তৈরি এই সুউচ্চ টাওয়ারটি দূর থেকেই সবার নজর কাড়ে। এর পাশে রয়েছে চমৎকার একটি পার্ক, যা রাতের বেলা আলো ঝলমলো হয়ে উঠলে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। জনপ্রতি 100 টাকা টিকিট কেটে আপনি অনায়াসেই লিফটে করে এই টাওয়ারের একদম চূড়ায় উঠে যেতে পারবেন। ওপর থেকে পুরো ভোলা জেলার দারুণ একটা ভিউ পাওয়া যায়। একপাশে লোকালয়, অন্য পাশে সবুজের সমারোহ। যারা ভোলা বা চরফ্যাশনে ঘুরতে আসবেন তারা জ্যাকব টাওয়ার অবশ্যই ঘুরে যাবেন। টাওয়ারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন কচ্ছপিয়া ঘাটের দিকে রওনা দিলাম। চরফ্যাশন বাজার থেকে কচ্ছপিয়া ঘাট যাওয়ার জন্য আমরা 300 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে নিলাম। রাস্তার দুপাশের চমৎকার সব গ্রামীণ দৃশ্য, ফসলের মাঠ আর মেঠো পথ দেখতে দেখতে সকাল 9:40 আমরা পৌঁছে গেলাম কচ্ছপিয়া ঘাটে। এখান থেকেই মূলত চর কুকরিমুকরি যাওয়ার ট্রলার বা স্পিডবোট ছাড়বে। আপনি চাইলে স্পিডবোটে যেতে পারেন, সেক্ষেত্রে সময় বাঁচবে আর ভাড়া পড়বে জনপ্রতি 250 টাকা। তবে স্পিডবোটে চারপাশের সৌন্দর্য খুব একটা উপভোগ করা যায় না, তাই আমরা ট্রলার বেছে নিলাম। ট্রলারের ভাড়া পড়বে মাত্র 80 টাকা। ঘড়িতে তখন সকাল 11টা। আমাদের ট্রলার কচ্ছপিয়া ঘাট ছেড়ে দিল চর কুকরিমুকরির উদ্দেশ্যে। শহর ছাড়িয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম এক অন্যরকম নদীমাতৃক পরিবেশে। ট্রলার যতই এগোচ্ছে, নদীর দুপাশের ম্যানগ্রোভ বন আর গহীন সবুজের দৃশ্য আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে সুন্দরবনের কথা। নদীর দুপাশে ঘন সবুজ বন, বাচ্চাদের ডুবিয়ে গোসল করা, মাঝে মাঝে জেলেদের মাছ ধরার ছোট ছোট নৌকা, আর দূরে চরের মধ্যে মহিষের পাল চড়ে বেড়ানোর দৃশ্য। সব মিলিয়ে এক বিশুদ্ধ নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠবে আপনার চোখের সামনে। এই 1 ঘন্টা 10 মিনিটের নদীপথের যাত্রাটি আপনার ভ্রমণের অন্যতম সেরা একটি মুহূর্ত হয়ে থাকবে। আর এই জার্নিটা আপনাকে দিবে একদম খাঁটি গ্রাম্য ভাইব আর সুন্দরবনের ছোট্ট একটা ফিল। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রলার এসে ভিড়ল আমাদের প্রথম কাঙ্ক্ষিত গন্তব্য চর কুকরিমুকরি ঘাটে। তবে এখানেই কিন্তু যাত্রা শেষ নয়, আসল রোমাঞ্চ তো সবে শুরু। ঘাট থেকে আমাদের এখন যেতে হবে ডাকাইত্যা খালে। ঘাটে নামলেই আপনি ডাকাইত্যা খাল পর্যন্ত যাওয়ার জন্য বাইক বা অটো পেয়ে যাবেন। জনপ্রতি 50 টাকা ভাড়ায় আমরা একটা অটোতে উঠে বসলাম। অটোর এই 15 মিনিটের যাত্রাপথটাও বেশ সুন্দর। দুপাশে সবুজের সমারোহ আর গ্রামীণ মেঠোপথ।
ডাকাইত্তাখালী এসে অটো থেকে নামার পর আমাদের শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আমাদের গন্তব্য এখন চর কুকরিমুকরির বিখ্যাত নারিকেল বাগান, যেখানে আমরা ক্যাম্পিং করব। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য আমাদের 20 থেকে 25 মিনিটের একটা ট্রেকিং করতে হবে। কিছুক্ষণ হাঁটার পর পথে দেখা মিলল ছোট একটি বাঁশের সাঁকর। সেটা খুব সাবধানে পার হলাম। সাঁকো পার হতেই আমাদের চোখের সামনে পড়ল চমৎকার একটা কাঠের ব্রিজ। গত বছর আগেরবার যখন আমরা এই চর কুকরিমুকরিতে এসেছিলাম, তখন এই ব্রিজটি ছিল না। মাত্র 1 বছরের মধ্যেই পর্যটকদের সুবিধার্থে এই সুন্দর ব্রিজটি তৈরি করা হয়েছে। ব্রিজের উপর দিয়ে গহীন বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে আপনি যেন সুন্দরবনের কোনো গভীরে হারিয়ে যাচ্ছেন। চারপাশে বিশাল সব গাছ, মাটিতে ছড়িয়ে থাকা শ্বাসমূল আর অচেনা পাখির ডাক সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ। কাঠের ব্রিজ পার হয়ে বনের ভেতর দিয়ে আরও কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম চর কুকরিমুকরির বিখ্যাত ওয়াচ টাওয়ারের সামনে। চারপাশের থমথমে নীরবতা আর গহীন বনের এই পরিবেশ সত্যি অদ্ভুত রকমের সুন্দর। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, চর কুকরিমুকরির এই পুরো এলাকাটি কিন্তু একদমই নেটওয়ার্কের বাইরে। গ্রামীণ ফোন ছাড়া অন্য কোনো সিম এখানে কাজই করে না, তাই প্রয়োজনীয় যোগাযোগ আগে করে রাখাই ভালো, অথবা সঙ্গে একটা গ্রামীণ সিম রাখতে পারেন। তাছাড়া ওয়াচ টাওয়ারের পাশেই একটা সাদা বিল্ডিং দেখতে পারবেন। জনপ্রতি 30 টাকা দিয়ে আপনি চাইলে এখানে আপনার ফোন বা পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে নিতে পারেন। মোবাইল চার্জের ব্যাপারটা শেষ করে আমরা আবারও হাঁটা ধরলাম। নারিকেল বাগানে ঢোকার ঠিক আগে ছোট্ট একটা খাল পড়বে, যেটা আপনাকে নৌকা দিয়ে পার হতে হবে। লোকাল মাঝিরাই এখানে 10 টাকার বিনিময়ে পারাপার করে দেয়। খাল পার হওয়ার পরও কিন্তু মেইন স্পট আসেনি। এখানে আসার পর আরও প্রায় 10 মিনিট হাঁটতে হবে আমাদের। পাখির ডাক শুনতে শুনতে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত মেইন স্পট নারিকেল বাগানে। আর এখানেই আমাদের রিসিভ করতে হাসি মুখে এগিয়ে এলেন এখানকার অত্যন্ত পরিচিত মুখ নাজিম ভাই। যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এই নাজিম ভাইকে চিনে থাকবেন। এই দুর্গম চরে পর্যটকদের থাকা এবং খাওয়ার সব ব্যবস্থা এই নাজিম ভাই খুব বিশ্বস্ততার সাথে করে থাকেন। আমরা জনপ্রতি 200 টাকা দিয়ে নাজিম ভাইয়ের কাছ থেকে তাঁবু ভাড়া করে নিলাম। নাজিম ভাইয়ের পিছে পিছে আমরা হাঁটা ধরলাম এবং চলে আসলাম আমাদের তাঁবুতে। নাজিম ভাই আগে থেকেই সুন্দর করে আমাদের তাঁবুগুলো টানিয়ে রেখেছিল। আমরা তাঁবুর ভেতর আমাদের ভারী ব্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। অনেক তো জার্নি হলো, এবার সোজা সাগরের দিকে। তাঁবু থেকে বের হয়ে আমরা চলে গেলাম সাগরের পাড়ে। দীর্ঘ যাত্রার পর সাগরের এই বিশাল জলরাশি দেখলে কি আর নিজেকে আটকে রাখা যায়? সাগরের পানিতে সবাই মিলে মন ভরে ডুবাডুবি আর গোসল করলাম। বেশ কিছুক্ষণ পানিতে দাপাদাপি করার পর পেটে যেন রাক্ষসে ক্ষুধা শুরু হলো। প্রচণ্ড ক্ষুধা নিয়ে আমরা পানি থেকে উঠে এলাম। তাঁবু থেকে হেঁটে মাত্র 2 মিনিটে হাঁটতেই নাজিম ভাইয়ের হোটেল। এখানে কলা, বিস্কিট সহ বেসিক কিছু খাবার সবসময় থাকে। দাম হয়তো মূল শহর থেকে সামান্য একটু বেশি, কিন্তু এত দুর্গম একটা জায়গায় এই সুবিধাটুকু পাওয়াটাই তো অনেক বড় ব্যাপার। দোকানের পাশেই চাপকল এবং ঘেরা দেওয়া ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা চাপকলের মিঠা পানিতে গোসল সেরে ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে নাজিম ভাই আমাদের জন্য দুপুরের খাবার রেডি করে ফেলেছেন। আমরা হোটেলের ভেতরে না বসে বাইরে খোলা আকাশের নিচে বসলাম। খাবারের মেনুতে ছিল সাগরের টাটকা মাছ, দেশি মুরগি, সাগরের কাঁকড়া, ঘন ডাল আর গরম ভাত। এত ক্ষুধা নিয়ে প্রকৃতির মাঝে বসে এমন সুস্বাদু খাবার খাওয়ার তৃপ্তি বলে বোঝানো যাবে না। প্যাকেজ অনুযায়ী খাবারের এই আয়োজনের দামটাও ছিল একদম বাজেটের মধ্যে। বলে রাখা ভালো, আপনি যদি 3 বেলা খাওয়া দাওয়া সহ থাকার পুরো প্যাকেজটা নিয়ে থাকেন তবে খরচ পড়বে 900 থেকে 1000 টাকার মতো।
ভরপেট খাওয়া দাওয়া শেষে এবার আমরা চর কুকরিমুকরির আশেপাশে ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। প্রথমে চলে গেলাম এখানকার বিখ্যাত নারিকেল বাগানে। এখানে পর্যটকদের সুন্দর করে বসার জায়গা করে আছে। গত বছরের মতো এবারও নাজিম ভাই আমাদের নারিকেল খাওয়ালেন। আমাদের টিমের একজন তো নিজেই তরতর করে গাছে উঠে গেল আর ডাব পেরে আনলো। তাজা ডাবের মিষ্টি পানি খেয়ে শরীরের সব ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল। এখানকার আশেপাশে ঘুরতে গিয়ে আমরা জানলাম চর কুকরিমুকরির কাছেই চর পাতিলা নামে চমৎকার আরেকটি চর আছে। তবে সেখানে হেঁটে যাওয়ার উপায় নেই, ট্রলার বা বোট নিয়ে যেতে হয়। আমরা আর দেরি না করে আগের সেই ঘাটে চলে এলাম। এবারের উদ্দেশ্য চর পাতিলা যাওয়া। ট্রলারে উঠে বসতেই ট্রলার স্টার্ট নিল আর আমরা এগিয়ে চললাম আরেকটি নতুন চরের দিকে। প্রায় 40 মিনিটের চমৎকার একটা নদীপথের জার্নি। নদীর শীতল বাতাস আর চারপাশের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চর পাতিলাতে। নামার পরেই আমাদের চোখ পড়ল আরেকটি সুন্দর ব্রিজের উপর, যা দেখতে অনেকটা কুকরিমুকরি ব্রিজের মতোই। পাশাপাশি এখানেও একটা সুউচ্চ টাওয়ার আছে। যারা একটু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান তারা এই টাওয়ারের উপরে উঠতে পারেন। চর পাতিলার এই কাঠের ব্রিজ দিয়ে আপনি বনের যত গভীরে যাবেন জঙ্গল তত ঘন হতে থাকবে। চারপাশের শ্বাসমূল আর ঘন গাছপালা আপনাকে একদম সুন্দরবনের রিয়েল ফিলিং দেবে। সেখানে অনেকটা সময় কাটিয়ে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার পর আমরা যখন আবার ঘাটে ফিরে আসলাম তখন সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আকাশের কমলা আর লাল রঙের অদ্ভুত এক খেলা চলছে। এমন একটা সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আবারও আমাদের নৌকায় উঠে পড়লাম তাঁবুতে ফেরার জন্য। তাঁবুতে ফিরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। ততক্ষণে সন্ধ্যা নেমে চারদিক অন্ধকার হয়ে গেছে। কিন্তু আজকের রাতটা অন্য 10টা সাধারণ রাতের মতো নয়। আকাশে তখন বিশাল এক পূর্ণিমার চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় পুরো নারিকেল বাগান আর সাগরের পানি যেন এক মায়াবী জগতে পরিণত হয়েছে। আমরা ক্যাম্প ফায়ারের আয়োজন শুরু করলাম। রাতের অন্ধকার চিরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। চাঁদের আলোয় সাগরের ঢেউ, জ্বলন্ত ক্যাম্প ফায়ার আর বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে এ যেন এক অন্যরকম এক্সপেরিয়েন্স। রাতের খাবারের জন্য বারবিকিউয়ের আয়োজন করা হলো। গরম গরম পরোটা আর কয়লার আগুনে ঝলসানো বারবিকিউ চিকেন দিয়ে আমরা কুকরিমুকরির রাতের খাবার সম্পন্ন করলাম। সারাদিনের এত ঘোরাঘুরি আর জার্নির পর শরীরটা বেশ ক্লান্ত ছিল। সাগরের একটানা গর্জন শুনতে শুনতে তাঁবুর ভেতরে আমরা গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন সকালে এক অদ্ভুত সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম আমরা। ঘুম থেকে উঠে তাঁবুর চেইনটা খুলতেই চোখের সামনে দেখলাম সাগরের বুক চিরে বিশাল এক লাল সূর্য উঁকি দিচ্ছে। চারদিকে শুনশান নীরবতা, শুধু সাগরের ঢেউয়ের শব্দ আর পাখির কলকাকলি। সকালেরই স্নিগ্ধতা আর সূর্যের সেই মিষ্টি আলো আমাদের মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিল। শহরের কোলাহল ছেড়ে এমন স্নিগ্ধ একটা সকাল দেখার জন্যই তো এত দূর ছুটে আসা। সকালের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও নাজিম ভাইয়ের হোটেলে চলে আসলাম গরম গরম ডিম আর ভুনা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে ফেলার জন্য। নাস্তা শেষ করে এবার আমরা রওনা দেব, কারণ আজ আমাদের সামনে অনেক লম্বা একটা জার্নি। আমাদের এবারের গন্তব্য পটুয়াখালী জেলার এক অদেখা সৌন্দর্য চর হেয়ার এবং সোনার চর। আমাদের সাথে আজকের যাত্রায় নাজিম ভাইও যাচ্ছেন। ওনার মাধ্যমেই আমরা ট্রলার ভাড়া করার ব্যবস্থা করেছি।
চর হেয়ার যাওয়ার জন্য এই ট্রলার যাত্রাটা অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টার একটা লম্বা জার্নি। চর হেয়ারে রাতে থাকার জন্য সেখানে তাঁবু অথবা কটেজ পেয়ে যাবেন। তবে যেহেতু নাজিম ভাইও আমাদের সাথে যাচ্ছেন, তাই এখান থেকেই আমরা আমাদের তাঁবুগুলো গুছিয়ে সাথে নিয়ে নিলাম। ঘড়িতে তখন সকাল 11:20। চর কুকরিমুকরিকে বিদায় জানিয়ে চর হেয়ারের উদ্দেশ্যে আমাদের ট্রলার যাত্রা শুরু করলো। যাত্রাপথে প্রকৃতির যে রূপ আমরা দেখেছি তা সত্যি অপূর্ব সুন্দর। নদীর বুকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির মেলা, নদীর তীরে ছোট ছোট বাচ্চারা পরম আনন্দে মাছ ধরছে, আর দূরে ম্যানগ্রোভ বনের সবুজ জঙ্গল। ছোট ছোট এই জিনিসগুলো আমাদের যাত্রাকে আরও বেশি উপভোগ্য করে তুলেছিল। প্রায় 2.5 ঘন্টা ট্রলারে চড়ার পর আমরা বিশাল এক চরের কাছাকাছি এসে পৌঁছালাম। অনেকে এই চরটিকে বলে গরিবের সেন্ট মার্টিন, কিন্তু এর আসল নাম হচ্ছে সোনার চর। এই চরটি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় অবস্থিত। বন বিভাগের তথ্য মতে এই চরের পূর্ব দিকে রয়েছে বিশাল এক সংরক্ষিত বনভূমি, আর প্রায় 4 কিলোমিটার দীর্ঘ পরিচ্ছন্ন বালুকাময় সমুদ্র সৈকত। সকাল বা বিকেলের রোদ যখন এই চরের বালুর উপর পড়ে, তখন পুরো সৈকতটি দেখতে একদম সোনার মতো জ্বলজ্বল করে। আর এই অদ্ভুত রূপের কারণেই এর নাম দেওয়া হয়েছে সোনার চর। আমরা সোনার চরে নেমে পড়লাম। সাগরের নীল জল আর চারপাশের পরিচ্ছন্ন পরিবেশ দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না। সোজা সাগরের পানিতে নেমে দারুণ একটা গোসল সেরে নিলাম আমরা। যারা চর কুকরিমুকরি বা চর হেয়ারে আসবেন, তাদের জন্য এই সোনার চরে আসা এবং গোসল করাটা হাইলি রেকমেন্ডেড। সোনার চরে গোসল আর ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও আমাদের ট্রলারে উঠে বসলাম চর হেয়ারের উদ্দেশ্যে। যাওয়ার পথে নদীর বুকে ভাসমান বেশ কিছু নৌকার দেখা মিলল। এরা হলো মান্তা সম্প্রদায়। এদের জীবনযাপন সত্যিই অদ্ভুত। এদের ডাঙায় কোনো স্থায়ী ঘরবাড়ি নেই। এই ছোট ছোট নৌকাই এদের ঘর, নৌকাই এদের সংসার। নদীতে মাছ ধরেই এদের জীবন কাটে। প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা এই মানুষগুলোর জীবনযাত্রা দেখে মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। মান্তা সম্প্রদায়কে পেছনে ফেলে আমাদের ট্রলার একসময় এসে ভিড়ল চর হেয়ারের ঘাটে। আমরা ব্যাগ আর তাঁবু নিয়ে ট্রলার থেকে নেমে পড়লাম। ঘাট থেকে সুন্দর একটা ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে আমরা আমাদের ক্যাম্পিং সাইটের দিকে এগিয়ে গেলাম। চর হেয়ারের এই জায়গায় মূলত একটাই দোকান আছে। যারা এখানে ঘুরতে আসেন সবাই এখানেই খাওয়া দাওয়া করে। এখানে থাকার জন্য কটেজ ও তাঁবু সবই আছে, এবং এগুলোর ব্যবস্থা ওই দোকানের কাকা থেকেই করতে হয়। তাঁবুর ভাড়া পড়বে 200 টাকা, আর কটেজের ভাড়া পড়বে 2000 থেকে 5000 টাকা অবধি। বুকিংয়ের সব ডিটেলস এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা আসবেন অবশ্যই আসার আগে কল দিয়ে বুকিং করে আসবেন, না হলে পিক সিজনে এসে বিপদে পড়তে হবে। যেহেতু দুপুর গড়িয়ে গেছে, তাই আমরা সেই দোকানে বসে আমাদের দুপুরের খাবার সেরে নিলাম। খাবারের মেনু ছিল একেবারে দেশীয়। গরম ভাতের সাথে মজাদার আলু ভর্তা, ডাল আর সাগরের টাটকা ইলিশ। সাগরের হাওয়ায় বসে এমন তৃপ্তি করে ইলিশ খাওয়ার মজাই আলাদা। দুপুরের খাবারের এই প্যাকেজের দাম পড়েছিল জনপ্রতি 250 টাকা। খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের তাঁবুগুলো নিয়ে ক্যাম্প করার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। যাওয়ার পর দেখলাম সেখানে একটা বিশাল বারবিকিউ জোন আছে। আপনারা যারা আসবেন তারা অনায়াসে এখানে বারবিকিউ করতে পারবেন আর বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। তাছাড়া এখানে ফুচকার দোকান সহ আরও অনেক দোকান আছে যা এখন অফ। এগুলো মূলত সিজনে খোলা থাকে। চর হেয়ার ঘোরার আসল সিজন হলো শীতকাল, এবং সপ্তাহের শুক্র ও শনিবার এই দোকানগুলো জমজমাট থাকে। আমরা অফ সিজনে গিয়েছিলাম বলে ভিড়ভাড়টা কম পেয়েছি। আমরা হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের কাছে চলে আসলাম।
যেহেতু আমরা তাঁবু সাথে করে নিয়ে এসেছি, তাই আলাদা করে আর ভাড়া নিতে হয়নি। তবে আপনারা যারা না নিয়ে আসবেন তারা এখানে ভাড়ার ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা তাঁবু টাঙিয়ে ব্যাগ ট্যাগ ভেতরে রেখে সূর্যাস্ত উপভোগ করতে বের হলাম। চর হেয়ারের এই সৈকত জুড়ে অজস্র সাদা ঝিনুক ছড়িয়ে থাকে। বিকেলের রোদে এই ঝিনুকগুলো যখন মুক্তোর মতো চিকচিক করে, তখন পুরো পরিবেশটাই একটা অপার্থিব রূপ নেয়। আমরা হাঁটতে হাঁটতে এখানকার কিছু প্রিমিয়াম রিসোর্টের দিকে চলে আসলাম। যারা একদম নিরিবিলিতে কোলাহলমুক্ত পরিবেশে পরিবারের সাথে সময় কাটাতে চান, তাদের জন্য এই প্রিমিয়াম রিসোর্টগুলো দারুণ একটা অপশন হতে পারে। রিসোর্টের বুকিং নাম্বার এবং বিস্তারিত আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বিচের পাড়ে অনেকটা সময় কাটিয়ে যখন সন্ধ্যা নেমে আসলো, আমরা রাতের খাবারের প্রস্তুতি নিতে শুরু করলাম। গতকাল কুকরি মুকরিতে আমরা চিকেন বারবিকিউ করেছিলাম, তাই আজ ঠিক হলো ফিশ বারবিকিউ হবে। যে কাকার কাছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, তার কাছ থেকেই 800 টাকা দিয়ে বিশাল একটা কোরাল মাছ কিনে নিলাম বারবিকিউ করার জন্য। বলে রাখা ভালো যে চর হেয়ারে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। সোলার প্যানেলের মাধ্যমে এখানকার সব কাজকর্ম চলে, যা রাতে মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্য চালু থাকে। অল্প কিছু টাকার বিনিময়ে ফোন সহ প্রয়োজনীয় ডিভাইস এখানে চার্জ করতে পারবেন। যাই হোক, রাতের অন্ধকারে সাগরের গর্জন শুনতে শুনতে আমরা কয়লার আগুনে ঝলসানো কোরাল মাছের বারবিকিউ এবং পরোটা দিয়ে আমাদের ডিনার সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষে রাত যখন বেশ গভীর, ঘুমানোর জন্য আমরা তাঁবুর দিকে ফিরে যাচ্ছি, কিন্তু তখনই ঘটল এক অপ্রত্যাশিত এবং লোমহর্ষক ঘটনা। তাঁবুর কাছে গিয়ে দেখি আমাদের সব ব্যাগের চেইন খোলা। বুকের ভেতরটা মুহূর্তেই ধক করে উঠল। আমার ব্যাগে দামি ড্রোন, নগদ 10,000 টাকা সহ অনেক দরকারি জিনিসপত্র ছিল। তড়িঘড়ি করে চেক করে দেখলাম, এবং অবাক করা বিষয় হলো ব্যাগের ভেতর থেকে একটা জিনিসও চুরি যায়নি। আমরা আজকে রয়েছি আপনার চর হেয়ারে, চর কুকরিমুকরি থেকে চর হেয়ারে আসছিলাম বিকেলের দিকে। তো আসার পরে এখানে টেন্ট করা হয়েছে। টেন্টের মধ্যে আমরা এই ব্যাগ টেক রাইখা গেছি চা খাওয়ার জন্য। তো চা খাওয়ার জন্য যাওয়ার পরে ওইখানে লোকজন বলাবলি করতেছিল যে এখানে ব্যাগ রাখা সেফ না। সো আমরা এখানে ঘুরতে আসছি, এখানে ব্যাগ রাখা সেফ না বলতে দামি কিছু ছিল না, বাট আসছি আমরা একটু পরে 1 ঘন্টার মতো লেট করে আসছি। আসার পরে দেখি টেন্টের আপনার খোলা এবং এই ব্যাগের চেন সব খোলা। আমার ব্যাগের ভিতরে লাইফ জ্যাকেট আছে, এইটা স্টক তারা হাতায় দেখছে যে এটার ভিতরে কী আছে। এমনিতে আপনার দামি কিছু ছিল না, পাওয়ার ব্যাংক ছিল, কিন্তু ওরা কিছুই নেয় নাই। এই যে ব্যাগ, এই যে আরেক ভাই আমার এই যে ক্যামেরা সহ ছিল, ভাগ্যিস নেয় নাই। এই যে আরেক ভাইয়ের ব্যাগ, এগুলো সব খুইলা হাতাইছে, হাতায়া কাপড় টাপড় সব দেখছে। আমাদেরকে ভয় দেখানোর জন্য করছে কিনা সেটা আমি বলতে পারি না, বাট ওরা কিন্তু হাতাইছে, হাতায় গেছে, কিছু নেয় নাই। আল্লাহ মাহবুদ জানে ওরা নেয় নাই কী জন্য সেটা জানি না, বাট ওরা পুরোটা হাতাইছে। এটা কিন্তু আসলে অনেক বেশি ডেঞ্জারাস। সো এইখানে আমি বলবো আসেন, সৌন্দর্য উপভোগ করেন, বাট এই জিনিসটা কিন্তু রিস্ক থাইকা যায়। এই টেন্টের মধ্যে কিছু রাইখা যাওয়া পুরো রিস্ক। কাপড় টাপড় সব এদিকে এদিকে ফালাই দিয়ে গেছে। পরে আমরা কাকার দোকানে গিয়ে এই ঘটনা জানালে তিনি যে ভয়াবহ সত্যিটা আমাদের বললেন, তা শুনে আমরা হতবাক। কাকা যেহেতু এখানকার স্থানীয় নন, বাইরে থেকে এসে ব্যবসা করছেন, তাই স্থানীয় একটা সিন্ডিকেট টিম শত্রুতা করে এমনটা করে, যাতে পর্যটকরা ভয় পেয়ে আর এখানে না আসে এবং কাকার ব্যবসা নষ্ট হয়। তারা আসলে কোনো কিছু চুরি করে না, তবে পর্যটকদের মনে বিশাল একটা আতঙ্ক তৈরি করে দেয়। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এখানে ক্যাম্পিং করতে আসবেন একটু সাবধানে থাকবেন এবং মূল্যবান জিনিস নিজেদের কাছেই রাখবেন। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই শুরু হলো প্রকৃতির আরেক তাণ্ডব। আমরা যখন আবার শুতে যাব, ঠিক এই মুহূর্তেই হুট করে সাগরে প্রচণ্ড ঝড় আর বাতাস শুরু হলো। বাধ্য হয়ে আমরা তাঁবু ছেড়ে আবার সেই কাকার দোকানে গিয়ে আশ্রয় নিলাম, এবং জীবনের অন্যতম একটি লম্বা রাত আমরা সেখানেই পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ। মেঘলা আকাশের কারণে আজ আর আপনাদেরকে সাগরের বুকের চিরে সূর্যোদয় দেখানো সম্ভব হলো না। তবে আমরা বসে না থেকে ফ্রেশ হয়ে চর হেয়ারের শেষ কয়েকটি আকর্ষণ দেখার জন্য বেরিয়ে পড়লাম।
আমাদের এবারের গন্তব্য এখানকার বিখ্যাত ঝুলন্ত ব্রিজ এবং মাকড়সার জাল। সেখানে যাওয়ার জন্য পথে দিক নির্দেশনা দেওয়া আছে। পথটা বেশ নির্জন এবং ভুতুরে একটা পরিবেশ তৈরি করে রেখেছিল, কিন্তু দুপাশের ঘন জঙ্গল পথটিকে অদ্ভুত সুন্দর করে তুলেছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কাঠের সেই ঝুলন্ত ব্রিজে। সবাই মিলে ব্রিজের উপরে উঠে কিছুক্ষণ দোল খেলাম, ছবি তুললাম। এরপর আমরা গেলাম মাকড়সার জালের মতো তৈরি করা সেই বিশেষ জায়গাটিতে। সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে যখন দেখলাম অনেক বেলা হয়ে যাচ্ছে, তখন আর সময় নষ্ট না করে আমরা কাকার হোটেলের দিকে হাঁটা ধরলাম। সকালে আমাদের জন্য রান্না করা ছিল পালিত দেশি মুরগির ঝোল। জনপ্রতি ৩৫০ টাকা খরচে তৃপ্তি ভরে সকালের নাস্তা সেরে নিলাম আমরা। এই দুর্গম চরে এমন সুস্বাদু খাবার আমাদের ট্রিপের ক্লান্তি অনেকটাই ভুলিয়ে দিয়েছিল। আর এরই সাথে শেষ হলো আমাদের চর কুকরিমুকরি এবং চর হেয়ারের রোমাঞ্চকর এই ট্রিপ। এবার আমাদের ফেরার পালা। চর হেয়ার থেকে আমরা চলে আসলাম চর মন্তাজ ঘাটে। দুপুর ১টায় এখান থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি লঞ্চ ছাড়ে। এটা একটা ছোট সাইজের লঞ্চ, যার ভাড়া জনপ্রতি ৫০০ টাকা করে। ফেরার পথে মেঘনা নদীতে আমরা বেশ বড়সড় একটা ঝড়ের কবলে পড়েছিলাম, যা আমাদের এই অ্যাডভেঞ্চার ট্রিপের শেষে আরেকটা শিহরণ জাগানো স্মৃতি হয়ে থাকবে। তবে আল্লাহর রহমতে নিরাপদেই আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের এই রোমাঞ্চকর ট্রাভেল গাইডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ট্রিপে আপনারা আমাদের সাথে কোন অদেখা গন্তব্যে যেতে চান সেটাও জানাতে ভুলবেন না। আমাদের এই ট্রিপটিকে সাপোর্ট করতে ট্রাভেল A1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, প্রকৃতির যত্ন নেবেন। হ্যাপি ট্রাভেলিং।